স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। ২১শে নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। আত্মমর্যাদা, দেশপ্রেম, ত্যাগ ও সংহতির মহান চেতনায় ভাস্বর এই দিনটি সশস্ত্র বাহিনীর ইতিহাস তো বটেই, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণের সূচনা করেছিল। ফলে আমাদের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস নিয়ে আজকের সম্পাদকীয় স্বাধীনতা ও দেশ গঠনে সশস্ত্র বাহিনী। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল সুফি মোহাম্মদ মঈনুদ্দিন, ফ্যাকাল্টি, ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ। আছেন কমোডোর আরিফ আহমেদ মুস্তাফা, চেয়ারম্যান BIWTA, এবং আছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মারুফ হাসান, কর্নেল স্টাফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক্স, আর্মড ফোর্সেস ডিভিশন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়, এবং একই সাথে আপনাদের তিনজনকে এবং সশস্ত্র বাহিনীর বর্তমান, সাবেক এবং সশস্ত্র বাহিনীর যে পরিবারের সদস্য, প্রত্যেককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সশস্ত্র বাহিনী দিবসে। তো আমি প্রথমে কর্নেল সুফি মোহাম্মদ মঈনুদ্দিন আপনার কাছেই আসতে চাই। আমরা শুরুতেই বলছিলাম একদম ভূমিকাতেও যে এই দিবসটি আসলে কেন গুরুত্বপূর্ণ, সেটা যদি আপনি আরও একটু ব্যাখ্যা করেন, এবং এই যে তিন বাহিনী যে সমন্বিতভাবে যে আক্রমণের সূচনা করলো এবং তাতে কিভাবে বিজয়টা ত্বরান্বিত হলো, সেটা যদি আপনি আরও একটু ব্যাখ্যা করেন আমাদের জন্য। ধন্যবাদ জনাব ওমর ফারুক। সশস্ত্র বাহিনী দিবস 2024 উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আমি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সকল সদস্যগণের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাচ্ছি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের, মুক্তিযোদ্ধাদের, অত্যাচারিত সম্ভ্রমহীনা মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আসলে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতার লাল সূর্য। আমি একই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের সেনাবাহিনীর সেই সব সদস্যরা যারা তাদের দায়িত্ব পালনের সময় দেশে এবং বিদেশে আত্মত্যাগ করে অথবা পঙ্গুত্ব বরণ করেছেন, এবং গত জুলাই আগস্ট ছাত্র জনতার যে আন্দোলন এবং গণঅভ্যুত্থান হয়েছিল, তাতে আহত এবং আত্ম উৎসর্গকারীদের প্রতি আমার সমবেদনা, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করতে চাইছি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, এই প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের জন্য, এবং এর একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। যেহেতু সময় স্বল্প, আমি কতগুলো বিশেষ বিষয় উল্লেখ করে আসলে এর জবাবটি দিতে চাইছি, যেন আমাদের দর্শক শ্রোতারা যারা শুনছেন তারা যেন বিষয়টি কিছুটা ভালোভাবে আত্মস্থ করতে পারেন, অনুধাবন করতে পারেন। সমরবিদ্যার একজন ছাত্র হিসাবে আসলে আমি কিছুটা ইতিহাস টেনে প্রথমে কথাটার উত্তর দিতে চাচ্ছি। 71-এ সশস্ত্র বাহিনী বলতে আমরা মূলত বুঝে থাকি সেনা, নৌ, বিমান বাহিনী, তিন বাহিনীর সমন্বয়ে যে বাহিনীটা গঠিত হয়। যৌথ অভিযান বা পরিচালনার জন্য আমাদের সমরবিদ্যার ভাষায় আমরা এই তিনটা বাহিনীর যে কোনো দুটো বাহিনীকে যদি একত্রিত করি, তখন আমরা তাকে বলি জয়েন্ট ফোর্স। এই জয়েন্ট ফোর্স যখন বা যৌথ বাহিনী যখন কোনো অভিযান পরিচালনা করে, তখন তাকে আমরা বলি যৌথ অভিযান বা জয়েন্ট অপারেশনস। এই বিষয়টি যখন আমাদের 1971 সালে ঘটলো, যেটার প্রশ্ন আপনি করেছেন, এটাকে আসলে 71 সালেই আমাদের মুক্তিযুদ্ধেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, নাকি এর একটি ঐতিহাসিক পটভূমি এবং সামরিক তাৎপর্য রয়েছে? তার জন্য আমি আপনাকে কিছুটা পেছনে নিয়ে যাচ্ছি। আমরা যদি ইভেন এনশিয়েন্ট এরা অর্থাৎ প্রাচীনকালে দেখি, আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আমরা সবাই শুনেছি, অথবা রোমান আম্পায়ারদের কথা আমরা জানি। ওই সময়ও কিন্তু স্থল এবং জলভাগে তারা একত্রিতভাবে আক্রমণ এবং অভিযান সূচনা করতেন এবং সফলকাম হতেন। পরবর্তীতে প্রথম এবং দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় এই যৌথ অভিযান এবং যৌথ বাহিনীর যে বিষয়টি রয়েছে, এটাকে কিন্তু অনেকটা ফর্মালাইজ করা হয়েছিল।
এবং আমি একটি উদাহরণ দিলে জিনিসটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি 1944 সালে যে নরম্যান্ডি ল্যান্ডিং অর্থাৎ অপারেশন ওভারলর্ড বা ডি ডে যেটাকে আমরা বলে থাকি, যার মাধ্যমে মিত্রবাহিনী দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের যে ফলাফল এসেছিল সেটা তাদের পক্ষে নিয়ে আসার জন্য একটা অনেক বড় ভূমিকা কিন্তু এই অপারেশনটা করেছিল। এটি এখন পর্যন্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম বৃহত্তম যৌথ অভিযান, যেখানে সেনা, নৌ, বিমান বাহিনী মিত্রবাহিনীর পক্ষে কাজ করে কিন্তু ফলাফলটা এনেছিল। এখন আসুন আমি একটু মিলিয়ে দেখি আমাদের ৭১-এর যৌথ বাহিনী বা সশস্ত্র বাহিনীর অবদানের কথা। ১৫ নভেম্বর ১৯৭১ সালে থেকে কিন্তু আমাদের মুক্তিবাহিনী তারা যেটা করেছিলেন, পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা একের পর এক আক্রমণ রচনা করে কিন্তু প্রচণ্ড রকম একটা চাপ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এবং এরই প্রেক্ষিতে দেখা গেল যে আজকের এই দিনে অর্থাৎ ২১শে নভেম্বরে যৌথ বাহিনী তারা স্থল এবং আকাশ পথে আমাদের যশোর জেলায় যে তার আক্রমণটা করেছিলেন বেসিক্যালি যশোরের বয়রা থেকে। তো যশোরে পাকিস্তান হানাদার বাহিনীর একটি শক্ত অবস্থান ছিল। তার একটি কারণ ছিল, সেটি হচ্ছে যে পাকিস্তান হানাদার বাহিনীর যে কটি শক্ত অবস্থান ছিল কৌশলগতভাবে, তার মধ্যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর ছিল একটি। কাজে যশোরকে দখলে নেওয়া ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে এই যৌথ অভিযানের মাধ্যমে আমরা কিন্তু যশোরকে মুক্ত করি, যশোরের পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করি। এতে অনেকগুলো তাৎপর্যপূর্ণ বিষয় ঘটিত হয়, যেমন তাদের মনোবল কমে যায়, তাদের সরবরাহ লাইন সম্পূর্ণরূপে কাট অফ হয়ে যায়, যুদ্ধ পরিচালনার জন্য তাদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং আমরা নতুন করে কিন্তু ঝাঁপিয়ে পড়ি নতুন উদ্যমে। মুক্তিবাহিনী, যৌথ বাহিনী বলি, আমরা সশস্ত্র বাহিনী বলি, তারা কিন্তু নতুন করে উদ্যমী হয়ে কিন্তু যুদ্ধ তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যান। কাজেই এই ২১শে নভেম্বরকে আমরা বলতে পারি যে এই দিনে আমাদের সেনা, নৌ এবং বিমান বাহিনী একত্রিত হয়ে তারা কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধ যে গতিধারা, গতিবিধি, একে ত্বরান্বিত করেছিলেন সমুন্নত আক্রমণের মাধ্যমে। এবং তার মধ্যেই মাত্র ১ মাসেরও কম সময়ের ভেতরে, অর্থাৎ ২১শে নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর, ১ মাসেরও কম সময়ের ভেতরে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা লাল সূর্য পেয়ে যাই। এর আরেকটি বিষয় আমি বলতে চাই যে ২১শে নভেম্বর আজকের এই দিবসটি কিন্তু ৮০-র দশকের মাঝামাঝি সময় আসলে এটি ৩ বাহিনী একত্রিতভাবে উদযাপন শুরু করে। এর আগে বাহিনীগুলো আলাদা আলাদা তারিখে এটা উদযাপন করত। তো এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটি কেন আমরা উদযাপন করছি। সেটি হচ্ছে যে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে এবং এই সশস্ত্র বাহিনী কিন্তু আমাদের মুক্তিকামী সাধারণ জনতা এবং মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কাজেই সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর যেই অবদান, তাদের যে বিজয় গাথা, এটাকে সমুন্নত রাখতে এবং বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এই বিষয়টাকে উজ্জীবিত রাখতে আগামী প্রজন্ম ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য কিন্তু প্রতি বছর সমস্ত সেনানিবাস, নৌঘাটি, বিমান ঘাটিগুলোতে সাড়ম্বরে এই দিবসটি পালন করা হয়। জি, এবং সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক আয়োজন থাকে, যেটি জি অবশ্যই অনেকগুলো এক্সিবিশন হয়, জাহাজগুলো উন্মুক্ত থাকে। জি, আমি কর্নেল সুফি আপনাকে বা কর্নেল মঈন আপনাকে যেটাই বলি, আপনাকে ধন্যবাদ। কমোডোর আরিফ আহমেদ মোস্তফা, আমি আপনার কাছে আসি। নৌবাহিনীরই তো মহান মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা ছিল, অনেক অপারেশনের কথা আমরা জানি, এবং বিশেষ করে অপারেশন জ্যাকপট, সেটি বিজয়ের ত্বরান্বিত করা কিংবা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছিল। এটা আমরা অনেকে জানি, আবার নতুন প্রজন্ম হয়তো অনেকে জানিও না। তো এই অপারেশন জ্যাকপটের ভূমিকা এবং এটা নিয়ে যদি আপনি একটু ডিটেল বলতেন যে সমরের জায়গা থেকে কতটা তাৎপর্যপূর্ণ ছিল সেই অপারেশনটি। জি, ধন্যবাদ ফারুক ভাই, এবং ধন্যবাদ সময় টিভি এবং সকল কলাকৌশলীকে আজকে এই সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের এবং বিশেষ করে আমাকে এই সম্পাদকীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই সাথে আমি একটু সুযোগ নিতে যাচ্ছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, ৩০ লক্ষ শহীদ, এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, আহত হয়েছেন অথবা আমাদের মাঝে আজকে জীবিত আছেন, তাদেরকে অভিবাদন।
এবং সেই সাথে সকল খেতাবপ্রাপ্ত এবং মুক্তিযোদ্ধাদের আমি অভিবাদন জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি একটু যেহেতু সশস্ত্র বাহিনী দিবসে আজকে কথা বলছি, আমি একটু সশস্ত্র বাহিনী থেকে যে 2533 জন শহীদ হয়েছেন তাদের প্রতি একটু বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একটু উল্লেখ করতে যাচ্ছি যে মহান স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনী থেকেও একটি অংশগ্রহণ ছিল এবং সেখানে আমাদের একজন বীর শ্রেষ্ঠ, 5 জন বীর উত্তম এবং 8 জন বীর বিক্রম এবং 7 জন বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিল। তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। একই সাথে আমি আমাদের সাম্প্রতিক সময়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সময় টিভির সকল দর্শককে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আপনি যে প্রশ্ন করেছেন অপারেশন জ্যাকপট সম্পর্কে, আমাদের মহান মুক্তিযুদ্ধ আসলে আমাদের সকলের জন্য একটি গৌরবের ইতিহাস এবং তার মধ্যে অপারেশন জ্যাকপট একটি বিশেষ মাত্রা রাখে। সে সময় অপারেশন জ্যাকপট সম্বন্ধে যদি বলতে হয়, আমি প্রথমে একটু এটা কীভাবে গঠিত হয়েছিল। আপনারা জানেন যে এটাতে আমাদের নৌ কমান্ডার অংশগ্রহণ করেছিল, তো আমি এর গঠন সম্বন্ধে একটু প্রথমে বলে নিতে চাচ্ছি। মুক্তিযুদ্ধের সেই সময়টাতে ফ্রান্সের টোলুনে তখন পাকিস্তান নৌবাহিনী একটি সাবমেরিন সংগ্রহ করার জন্য কিছু অফিসার এবং নাবিক পাঠিয়েছিলেন এবং সেখানে বাঙালিও কিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলেন সেই সাবমেরিনটা নিয়ে আসার জন্য ফ্রান্স থেকে। সেখানে 44 জন পাকিস্তানি ছিল, তার মধ্যে 13 জন ছিল বাঙালি। তো বাঙালি যে তখন সবসময় বৈষম্যের শিকার ছিল, বঞ্চিত ছিল, এটা কিন্তু একটা প্রমাণ। জাস্ট আমি কথা প্রসঙ্গে বলে নিলাম যে 44 জনের মধ্যে মাত্র 13 জন ছিল বাঙালি এবং তারা তখন ওই 25শে মার্চের কালো রাত্রির পর এবং 26শে মার্চে যখন তারা স্বাধীনতার ঘোষণা শুনলো, স্বাধীনতার ডাক পেয়ে তারা স্বাধীনতা যুদ্ধে যোগদানের জন্য মনস্থির করলো এবং তারা কিন্তু সেই প্রশিক্ষণ ছেড়ে, জাহাজ ছেড়ে, সাবমেরিন ছেড়ে তারা বাংলাদেশে আসার পরিকল্পনা করলো। আমি সেই সাহসী বাঙালিদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি, কারণ এটা অত্যন্ত সাহসী একটা সিদ্ধান্ত ছিল। তারা যদি ধরা পড়ে যেত তাহলে কিন্তু তাদের কোর্ট মার্শাল হতো এবং মিউটিনির অভিযোগে তারা আমাদের ডিফেন্স সার্ভিসে যেটা হয় মিউটিনির অভিযোগে অভিযুক্ত হতেন, কিন্তু তারা দেশপ্রেমের কারণে অবশ্যই আমি বলবো যে এবং সাহসিকতার কারণে সেই সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখান থেকে তারা পালিয়ে ভারতে এসেছিলেন বিভিন্নভাবে। এটা একটা বড় গল্প এর মধ্যে। তো ইতিমধ্যে আমাদের যেহেতু 10ই মার্চ আমাদের অস্থায়ী সরকার গঠিত হয়েছে, 10ই এপ্রিল 1971 আমাদের অস্থায়ী সরকার গঠিত হয়েছে, 17ই এপ্রিল তারা শপথ নিয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফোর্সেসের কমান্ডার ইন চিফ হিসেবে তৎকালীন কর্নেল ওসমানীকে দায়িত্বপ্রাপ্ত করেছেন। তিনি বাংলাদেশের যুদ্ধ করার জন্য 11টি সেক্টরে ভাগ করেছিলেন। তার মধ্যে 10 নম্বর সেক্টরটি ছিল নৌপথ, নদী নালা এবং সমুদ্র নিয়ে, এবং সেই সেক্টরে যুদ্ধ করার জন্য তখনই পরিকল্পনা করা হয়েছিল যে একটি নৌ কমান্ডো ইউনিট গঠন করা হবে। তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল মে মাসের 13 তারিখে ভাগীরথী নদীর তীরে C2P একটি সাংকেতিক নাম দিয়ে সেই প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছিল এবং সেখানে প্রথমে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের আমাদের প্রতিবেশী দেশে যে বিভিন্ন ক্যাম্পে যারা এসেছিল সেখান থেকে বাছাই করে প্রায় 343 জনের মতো সিলেক্ট করে তাদেরকে প্রশিক্ষণ শুরু করে এবং সেখানে তারা আমাদের যারা ফ্রান্স থেকে চলে আসছিল তারা সেই প্রশিক্ষণে যোগদান করে। পরবর্তীতে সেটা আরও সংখ্যা বৃদ্ধি করে 499 জন এবং এই 8 জন ফ্রান্স থেকে পালিয়ে আসে এবং বাংলাদেশ অন্যান্য বাঙালি নৌবাহিনীর যারা কর্মকর্তা ছিল এরকমও 8 জন নাবিক এবং কর্মকর্তা ছিল, 16 জন, সর্বমোট 515 জনের একটি টিম গঠন করা হয়েছিল। তার মধ্যে 160 জনের দলটা কিন্তু 160 জনকে বাছাই করা হয়েছিল এই অপারেশনটি পরিচালনা করার জন্য। মানে সেখানে হচ্ছে মানে ফ্রান্সের প্রশিক্ষিত এবং হচ্ছে নৌবাহিনীর এবং সাধারণ যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সমন্বয়ে এই পুরো অপারেশনটা হয়েছে। কারেক্ট। তো তারা আপনার আগস্টের প্রথম দিকেই তারা ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এই অপারেশন জ্যাকপট আসলে এর পরিকল্পনাগত দিক থেকে এবং এটা এটা আমাদের নৌ যারা যুদ্ধবিদ আছে তাদের অবশ্যই এটা গবেষণার একটি বিষয়। যে পরিকল্পনার যে বিষয়গুলো ছিল তার মধ্যে একটি ছিল যে 160 জন নৌ কমান্ডো তারা
ভারত থেকে এসে প্রবেশ করে প্রত্যেকটা স্পটে যে স্পটগুলো নির্দিষ্ট করা ছিল সেই স্পটে গিয়েছে এবং সেখানে তারা কোথায় থাকবে, কোথায় যাবে, তাদের গাইড কি থাকবে, এই একটা পরিকল্পনার বিষয় ছিল, বিশদ পরিকল্পনার বিষয় ছিল এবং সেটা সুন্দরভাবে করেছে। এবং এই অপারেশনটার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে সিক্রেসি এবং সারপ্রাইজ। আমাদের যুদ্ধ কৌশলে এটা একটি অন্যতম অঙ্গ, সারপ্রাইজ, সিক্রেসি রাখা এবং সারপ্রাইজ অর্জন করা, এবং এই দুটা কিন্তু সঠিকভাবে নিশ্চিত করতে পেরেছিল, যে কারণে কিন্তু তারা সঠিকভাবে সেই আক্রমণটা করতে পেরেছিল। আরেকটি বিষয় ছিল যে এই আক্রমণটা যখন তারা পরিচালনা করবে তার জন্য একটি গান গেয়ে কিন্তু প্রথমে সংকেত দেওয়া হয়েছিল। 13ই আগস্ট সন্ধ্যার সময় একটি গান বাজিয়ে তাদেরকে সংকেত দেওয়া হয়েছিল যে তোমরা অপারেশনের জন্য প্রস্তুত হও। এবং প্রাথমিকভাবে এটা 14ই আগস্টে এই অপারেশনটা পরিচালনা করার কথা ছিল, কিন্তু 14ই আগস্ট যেহেতু পাকিস্তানের জাতীয় দিবস এবং সেই দিনে একটু নিরাপত্তা বৃদ্ধি থাকার কথা, সেই হিসাবে এটা পরবর্তীতে শেষ মুহূর্তে এটা 15ই আগস্টে শিফট করা হয়েছিল এবং 15ই আগস্টে সেই গান বাজিয়ে কিন্তু এই অপারেশন জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং সেভাবে 15ই আগস্ট রাতে দুটি প্রধান সমুদ্রবন্দরে এবং দুটি নৌবন্দরে, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর, এবং সমুদ্রবন্দর চট্টগ্রাম এবং মংলাতে সে অপারেশনটি পরিচালনা করা হয়েছিল এবং এতে প্রায় 26টি জাহাজ ধ্বংস হয়েছিল এবং পাকিস্তানি একদিনে এবং প্রায় 75 লক্ষ মেট্রিক টন মালামাল ধ্বংস হয়েছিল। এবং এতে পাকিস্তানের যে যুদ্ধ করার যে রসদ, অস্ত্র, গোলাবারুদ নষ্ট হয়ে যাওয়াতে পাকিস্তানের মনোবলের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছিল এবং তাদের সাপ্লাই চেইন কাট অফ হয়ে গিয়েছিল, যে কারণে কিন্তু এর ইফেক্টটা কিন্তু পরবর্তী সময় যুদ্ধের সময় ছিল। এবং এই অপারেশন জ্যাকপটেই কিন্তু আমাদের নৌ কমান্ডারদের যে অপারেশন, এখানে অপারেশন জ্যাকপটের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পরবর্তীতেও বিভিন্ন সময় তারা এই আক্রমণগুলো চালিয়েছে এবং তাদের মূল লক্ষ্যবস্তু ছিল বিভিন্ন ফেরিঘাট, বিভিন্ন নৌবন্দর এবং এই নৌ কমান্ডার করেছে, যে নৌ কমান্ডার করেছে এবং তারা মোট 150টির মতো অপারেশন পরিচালনা করেছে বিভিন্ন জায়গায়। এবং মানে বিশ্বযুদ্ধ যুদ্ধের ইতিহাসে যদি আমরা যদি তাকাই, মানে এই মাত্রার যেই অপারেশন, মানে সেটার সাথে তুলনা করলে অপারেশন জ্যাকপটকে আমরা মানে কি, মানে কোন জায়গায় রাখবো, বা সেটার মানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটার মানে মর্যাদা কেমন? বা অবশ্যই আমি সেটাই বলছি যে তাদের এখানে যে কৌশল অবলম্বন করা হয়েছিল, যে যুদ্ধের যে সমস্ত নীতি অবলম্বন করা হয়েছিল, এটা আমাদের সম্মিলিত আজকে যে আমরা সশস্ত্র বাহিনী দিবসে একত্র হয়েছি, আমাদের যে প্রশিক্ষণগুলো হয়, প্রশিক্ষণগুলো কিন্তু সম্মিলিতভাবে হয়। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, আমাদের স্টাফ কলেজে, এনডিসিতে ওয়ার কোর্স আমরা করি একসাথে, এবং এই সকল ক্ষেত্রেই এই ধরনের ওয়ার যেগুলো আমাদের মুক্তিযুদ্ধে হয়েছিল, যে অপারেশনস এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত বিলোনিয়ার ওয়ার বা হিলির যুদ্ধ, এগুলো কিন্তু আমাদের স্টাডি করা হয়। এখান থেকে আমাদের যে লেসন্স লার্নগুলো আছে সেগুলো আমাদের। যে কমরেড আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মারুফ হাসান, আমি আপনার কাছে আসতে চাই। বিমান বাহিনীও অনেক অপারেশন করেছে এবং তার মধ্যে অপারেশন কিলো ফ্লাইট এবং সেই যে দুঃসাহসিক অভিযান, সেটার কথাও আমরা জানি। তো সেটার সাথে যদি মানে সে অপারেশন কিলো ফ্লাইট এবং মানে অত্যাধুনিক এখন যে বিমান বাহিনীর যে সক্ষমতা, সেটার সাথে তুলনা করে যদি আপনি যদি একটু বলেন যে সেই অপারেশন কিলো ফ্লাইট এবং আমাদের এখন সক্ষমতা যে তুলনা করে যদি দেখান যে সেটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা সেই অপারেশনটা ভূমিকা রেখেছিল। জি, ধন্যবাদ ওমর ফারুক ভাই। প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই সকল শহীদের যাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা স্বাধীন, এবং তাদের বিদেহাতের মাগফিরাত কামনা করছি। আর ডাইরেক্ট আপনার কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা 25শে মার্চ কালো রাত্রের পরেই পাকিস্তানি বিমান বাহিনীতে যারা অনেকে কর্মরত ছিল, তাদের অলমোস্ট প্রায় 1200 মতো বিমান সেনা এবং বিমান কর্মকর্তা পালিয়ে এসে বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়েন করে এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ যুদ্ধে ইনিশিয়ালে অংশগ্রহণ করে। বাট পরবর্তীতে তারা ফিল করে যে প্রথমে যখন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা যুদ্ধের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা এগুলো ডিসরাপশন তৈরি করে, আইসোলেটেড অ্যাটাক করে। বাট পরবর্তীতে তারা ফিল করে যে না, পাকিস্তানি হানাদার বাহিনী যে সকল হার্ট, মেরুদণ্ড ছিল, সেগুলো ভাঙার জন্য, তাদের স্ট্রেংথটা ভাঙার জন্য আমাদের আকাশপথে অ্যাটাক করার প্রয়োজনীয়তা, এবং সেই হিসাবেই 28 সেপ্টেম্বর 1971 সালে বিমান বাহিনীর সূত্রপাত ঘটে। তো ইনিশিয়ালি যখন বিমান বাহিনী সংগঠিত হয় তখন মাত্র 3টি বিমানের মাধ্যমে
তারা সংগঠিত হয়, সেটা হচ্ছে অটা, ডেকোটা এবং অ্যালুট 3 হেলিকপ্টারের মাধ্যমে। তো আমরা যদি দেখি যে আকাশপথে আক্রমণের যে হিস্ট্রি, ইতিহাস, এটা কিন্তু 100 বছরের পুরাতন না। তো আমাদের ওই 3টা বিমান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, এবং এই টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট যেটা আমরা আকাশপথে অ্যাটাকের ক্ষেত্রে দেখি, সেটা ম্যাক্সিমাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আরও স্পেসিফিক বললে সেটা হচ্ছে 1960 সালের পরে এটার বিস্তৃতি এবং এটার অ্যাডভান্সমেন্টটা অনেক ফাস্ট আছে, দ্রুততর হয়েছে। তো আমি একটা জিনিস অবশ্যই কম্পারিজন না করলেই নয়, সেটা হচ্ছে যে আমি একজন বৈমানিক হিসাবে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, যে এখন যদি নেভিগেশন সিস্টেম সাপোজ বলি যে আমি একটা জায়গা থেকে 300-400 কিলোমিটার ঘুরে আমি একটা জায়গায় যেতে চাই এবং সেখানে আমি একটা টার্গেটকে ধ্বংস করতে চাই। তো এটা করার জন্য নেভিগেশন প্রোটোকল এখন পাইলটকে এত বেশি সাপোর্টিভ যে ওয়েদার দিনে হোক রাতে হোক, যে কোনো খারাপ ওয়েদারের মধ্যে হোক, অথবা আপনি মেঘের মধ্যেও থাকলো, এমন কোনো সিচুয়েশন আসবে না যেখানে আপনি আপনার ভৌগোলিক জিওগ্রাফিক্যাল লোকেশন যে বুঝতে আপনার মানে সমস্যা হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি এই পুরো ইনপুটটা আপনি যদি প্লেনকে দিয়ে রাখেন, ফ্লাইট প্রোফাইল, যে আমি এখান থেকে এই 3টা জায়গা ঘুরে আমার ওই টার্গেট জন্য পৌঁছাবো, পাইলটকে অ্যাকচুয়ালি কিছুই করতে হবে না, সে শুধু মনিটর করবে এবং দেখবে যে ইনপুটটা ঠিক দেওয়া হয়েছে কিনা। বিমান এই 300, 400, 500 কিলোমিটার অটোমেটিক্যালি সে জায়গায় যে তার টার্গেটে পৌঁছাতে সক্ষম। তো কম্পারিজনটা এই জন্য করছি যে আমাদের কিলো ফ্লাইটের যে সকল অকুতোভয় পাইলট ছিল, তাদের সময় কিন্তু এই নেভিগেশনাল এইড এতগুলো ছিল না। তাদের জন্য ছিল শুধুমাত্র একটা অল্টিমিটার, তারপরে ছিল একটা কম্পাস এবং একটা স্পিডোমিটার, যেটার মাধ্যমে তারা এই 150-200 কিলোমিটার দূর থেকে সেই আগরতলার আরও পূর্ব দিক থেকে এসে তারা চিটাগং শহরে এসে তারা সেই অ্যাটাকটা পরিচালনা করে এবং ওখান থেকে নারায়ণগঞ্জে এসে অ্যাটাকটা পরিচালনা করে। এবং এই অ্যাটাক পরিচালনা করার জন্য তারা দিন বা রাত কোনটা নিবে, দেখুন দিনের বেলা আসলে দেখা যাচ্ছিল যে তারা হানাদার বাহিনী দ্বারা ডিটেক্টেড হয়ে যাবে, তাদের লাইফ উইল বি অ্যাট রিস্ক। সো এটা তারা চিন্তা করে যে আমরা এই অ্যাটাকটা আমরা রাতে পরিচালনা করব। তো আমরা জানি যে ফার্স্ট অ্যাটাক যেটা হয় সেটা কিন্তু 3রা ডিসেম্বর, মানে এই শীতকালীন সময়, এবং উইন্টার সিজন আমরা জানি যে মিস্টের কারণে ওই বেসিক নেভিগেশন করা ইট ইজ দুরূহ একটা ব্যাপার। বেসিক নেভিগেশন আমরা বেসিক ট্রেনিংয়ের সময় শিখি, তখন আমরা শিখি যে একটা পাহাড়ের গিরিশৃঙ্গ দেখে অথবা নদীর বাঁক দেখে বা একটা রাস্তা কিভাবে যাচ্ছে সেগুলো দেখে আমরা নির্ণয় করি যে আমরা এই ধরে ম্যাপের সাথে মিলিয়ে ইট ইজ ভেরি লজিক্যাল, বাট তারপরে আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছাই। বাট যদি কিনা আপনার ভিজুয়াল কিউ না থাকে, এইটা খুবই দুরূহ ব্যাপার। তো এত কিউয়ের মানে ওই সিচুয়েশনেও তারা যে এই এত দূর থেকে এসে নেভিগেশন করে তারা জায়গা মতো আসতে পারছে, এইটার তাদের অকুতোভয় এবং তাদের দেশপ্রেম এবং তাদের এই প্রত্যয়টা, দৃঢ় প্রত্যয়ের তাদেরকে সামর্থ্য করেছে বা করছে যে এইটা মিশনটা এক্সিকিউট করার ক্ষেত্রে। আরেকটা জিনিস বলবো ভাই, সেটা হচ্ছে স্মার্ট উইপন। আমরা এখন যে উইপন ফায়ার করি, আমরা 100 কিলোমিটার দূর থেকে আমি একটা উইপন ফায়ার করি এবং বোমটা আমাকে কিছু করতে হবে না, বাটন প্রেস করার পরে যে নির্দিষ্ট যে এমিং পয়েন্ট সেট করে রাখছি সেটা ওই নির্দিষ্ট বিল্ডিংয়ে যেয়ে 100 কিলোমিটার বা 80 কিলোমিটার ট্রাভেল করে সেখানে যে এটা পড়ছে। ইভেন রিসেন্টলি আমরা আরেকটা ফায়ার করেছি যে লেজার গাইডেড মিসাইল বা বোম। এটার মাধ্যমে আমরা দেখেছি যে আমরা লেজারটা পয়েন্ট আউট করি অনেক দূর থেকে, দৃষ্টিসীমার বাইরে থেকে, এবং যে ফাইটার বিমানটা যে লেজার গাইডের যে বোমটা নিক্ষেপ করে সে দৃষ্টিসীমা 30 বা 25 কিলোমিটার দূর থেকে সে বোমটা রিলিজ করে চলে যাবে, এবং এটার মাধ্যমে আপনি একটা ইন্ডিভিজুয়াল একজন মানুষকে আপনি এম করে এক্স্যাক্টলি তার গায়ে আপনি হিট করতে সক্ষম হবেন। বাট প্রথম যখন আমরা বেসিক ট্রেনিং করি তখন কিন্তু আমাদের বিমান চালিয়ে এসে যে এম এবং ফায়ারিংয়ের মধ্যে যে সময়টা ছিল, এটার ছিল হচ্ছে 5 থেকে 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডের মধ্যে একটু ব্যত্যয় হলে কিন্তু আপনার বোমটা পড়ছে হয় 20 ফিট লেফট রাইট বা অন্য জায়গায়, তাহলে কিন্তু পুরো এফোর্টটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তো তাদের সময় যারা কিনা ফায়ার করতে আসে ওই রাত্রের বেলায়, তাদের জন্য এটা একটা তাদের ওই বেসিক ডামি বোম নিয়ে তারা ওখানে কিন্তু অ্যাটাক করতে গিয়েছিল, রকেট নিয়ে গিয়েছিল। তো তাদের জন্য ছিল এটা অ্যাডিশনাল একটা চ্যালেঞ্জ যে আমরাও নেভিগেশন করার পর ওই পর্যন্ত গেলাম, বাট তারপরেও কি আমরা ফায়ার করে যে আমাদের নির্দিষ্ট যে লক্ষ্যবস্তু সেটাকে আমরা হিট করতে পারবো। এবং এইটা করতে গেলেও আপনাকে আরেকটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে আপনাকে লাইফ অ্যাট রিস্ক হয়ে যায়, মানে আপনাকে টার্গেটে খুব কাছাকাছি যেতে হয়। তো তারা কিন্তু টার্গেটে খুব কাছাকাছি যেয়ে যখন ফায়ার করছে, প্রথমে বুঝে নেবে, পরবর্তীতে তাদের দিক থেকে, তাদের হানাদার বাহিনীর দিক থেকেও কিন্তু তাদের দিকে কামানের গোলা বা নিক্ষেপ করা হয়েছে। তো প্রথম 2বারে তারা পারে নাই, তৃতীয়বারে যে তারা ফাইনালি সাকসেসফুলি চিটাগং রিফাইনারি যেটা ধ্বংস করতে পেরেছে সেটা পেরেছে।
তারপরে অ্যালোসি হেলিকপ্টারের মাধ্যমে প্রথমেই এরকম 110 কিলোমিটার নেভিগেশন করে যে পিন পয়েন্ট তার ফার্স্ট হিটেই তারা হচ্ছে আমরা অয়েল ট্যাঙ্কটা যেটা ধ্বংস করতে পারছে। তো এইটা দেখবেন যে 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর মাত্র 12 দিনের ব্যবধানে অলমোস্ট 50টিরও বেশি তারা সাকসেসফুলি মিশন এক্সিকিউট করে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই স্বাধীনতার প্রাপ্ত স্বাধীনতাটাকে এটা প্রযুক্তিগত নানা সীমাবদ্ধতার পরেও সেটা সম্ভব হয়েছিল শুধু দেশপ্রেম এবং হচ্ছে প্রত্যয় থাকার কারণে। যে আপনাকে ধন্যবাদ। আমি কর্নেল সুফি মোহাম্মদ মঈনুদ্দিন আপনার কাছে আবারও ফিরছি। আমাদের আজকের বিষয় হচ্ছে স্বাধীনতা ও দেশ গঠনের সশস্ত্র বাহিনী। আমরা মুক্তিযুদ্ধের সময় 3 বাহিনীর মোটামুটি শুনলাম, তারপরে আরও হয়তো প্রসঙ্গ থাকলে সেদিকে আমরা যাব, কিন্তু আমি এখন আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এখন দেশ গঠনে সেনাবাহিনী কেমন ভূমিকা রাখছে। আমাদের দেশটি মানে ভৌগোলিক কারণেই দুর্যোগ প্রবণ, সেখানেও সেনাবাহিনী কী ধরনের ভূমিকা রাখছে সেটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ ফারুক ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি আমার সহকর্মীদের যুদ্ধের বিভিন্ন বর্ণনা শুনছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীরও এরকম অসংখ্য যুদ্ধে অংশগ্রহণের ইতিহাস রয়েছে, বাট হয়তোবা সময়ের জন্য আজকে বলা সম্ভব হলো না। বাট আপনি যে প্রশ্নটা করেছেন, দেশ গঠন এবং বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনী কী কাজ করছে, আমরা যদি বাংলাদেশ সেনাবাহিনীর রোলগুলো যদি দেখি, তার প্রথম রোলটি হচ্ছে কি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। বাকি যেগুলো আপনি এই মুহূর্তে প্রশ্ন করলেন সেগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর রোলের ভিতরেই রয়েছে। আমি যদি 3টা ভাগে এই রোলটাকে বিভক্ত করি, একটা হচ্ছে আপনার অবকাঠামোগত উন্নয়ন, একটা হচ্ছে আপনার দুর্যোগ ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রসার। আমি দুর্যোগ ব্যবস্থাপনাতে বেশি একটু আপনাকে বর্ণনা দিয়ে অবহিত করার চেষ্টা করব। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 251টি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে, ছোট বড় মিলিয়ে। আমি কয়েকটি খুব তাৎপর্যপূর্ণ সিগনিফিক্যান্ট এরকম প্রজেক্টের কথা উল্লেখ করছি, যেমন পদ্মা সেতু, পদ্মা রেল সেতু, সেটার নিরাপত্তা বিধান, পরামর্শ, অ্যাপ্রোচ রোড তৈরি। আপনার হাতির ঝিলের কথা জানেন, যেমন পূর্বাচল কুড়িল যে এক্সপ্রেসওয়েটা হয়েছে, তারপর এয়ারপোর্ট রোডে যে আন্ডারপাসটা হয়েছে, কক্সবাজার থেকে টেকনাফে যে 80 কিলোমিটার মেরিন ড্রাইভ হয়েছে। এরকম অজস্র কাজ বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কোর সম্পন্ন করে আসছে এবং ইনশাআল্লাহ আগামীতেও করবে। এখন আসি মূলত দুর্যোগ ব্যবস্থাপনায়। বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ, আপনি খুব সঠিকভাবে বলেছেন। বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, আগুন, এ ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো বা কোনো কোনো ক্ষেত্রে ম্যানমেড ক্যালামিটিস যেগুলো থাকে, এগুলো হচ্ছেই। তার মধ্যে 2-1টি যদি আমি উল্লেখ করি, আগুনের ক্ষেত্রে বলা যায় যেমন আপনার ঢাকা নিউ মার্কেটে যে আগুন লাগলো, আপনার বঙ্গবাজারে যে আগুন লাগলো, বিএম কন্টেইনার ইয়ার্ড ভাটিয়ারিতে যে আগুন লাগলো, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং জনগণের পাশে থেকে এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে সাহায্য করেছেন। এছাড়া আরেকটা বড় বিষয় হচ্ছে যে সন্ত্রাস মোকাবেলাতেও কিন্তু ইন্টারনাল সিকিউরিটিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। 2টি উদাহরণ দিলে বোঝা যাবে, একটা হচ্ছে হলি আর্টিসান, আরটা হচ্ছে আতিয়া মঞ্জিল। আমি সর্বশেষ বাংলাদেশে যেই বন্যা পরিস্থিতিটা মোকাবেলা করেছে গত 21 অগাস্টে, যে ভয়াবহতম বন্যা আমাদের দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের 11টি জেলায় হয়েছিল। মূলত 33 পদাতিক ডিভিশনের অধীনে 4টি জায়গা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং বুড়িচং। 90% মানুষ তারা সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বন্যার কারণে, ত্রাণের ব্যবস্থা ছিল না। তখন সেনাবাহিনী তাদের একটি ব্যাপক পরিকল্পনার মাধ্যমে কিন্তু মানুষের কাছে সাহায্যগুলো পৌঁছিয়েছে। আমি কিছুটা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেমন ধরুন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানুষকে উদ্ধার কাজ করা। এই উদ্ধার কাজের জন্য আমাদের যে সেনাবাহিনীর যে হেলিকপ্টারগুলো আছে, হেলিকপ্টারের মাধ্যমে আমরা 67 জন গুরুতর অসুস্থ মানুষকে কিন্তু কুমিল্লা সিএমএইচে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং আপনি শুনে অবাক হবেন যে এই 67 জনের ভিতরে আবার 22 জন ছিলেন গর্ভবতী মহিলা, যারা পরবর্তীতে তারা সন্তানের মা হতে পেরেছেন। অর্থাৎ মানুষজন কি পরিমাণ
আপনার ভোগান্তির ভিতরে এই বন্যার সময় অবস্থান করছিলেন। জি, আমাদের একটু সংক্ষেপ করতে হবে। জি জি আমি জাস্ট বলছি আমাদের মূলত আপনার প্রায় 96টা ট্রাইশাক বোট নিয়ে আমরা এই উদ্ধার কাজ করি, এবং যদি সংখ্যা দিয়ে বলতে চাই 26,000 মানুষকে কিন্তু সে সময় উদ্ধার করা হয়েছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে এবং বড় ভূমিকা পালন করেছে, এবং প্রায় 60,000 মানুষকে তখন ফেনীতে অনেকগুলো মেডিকেল টিম এবং ফিল্ড হসপিটাল করে কিন্তু মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। কর্নেল মুইন, আপনাকে ধন্যবাদ। আমি কমোডর আরিফ আহমেদ মোস্তফা আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে অপারেশন জ্যাকপট ছাড়াও নৌবাহিনী অনেক অপারেশন করেছে, সেটা যদি আপনি একটু সংক্ষেপে আলোকপাত করেন। এর পাশাপাশি আমি যদি বলতে চাই যে এখন বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে এবং ব্লু ইকোনমি এখন একটা নতুন কনসেপ্ট, এবং সাগরে মানে অনেক সম্পদ রয়েছে, সেগুলো যেমন নিরাপত্তার বিষয় রয়েছে এবং সেগুলো আহরণেরও বিষয় রয়েছে, এবং সেই ক্ষেত্রে নৌবাহিনী আসলে কী ধরনের ভূমিকা রাখছে বা কী ধরনের পরিকল্পনা করছে, সেটা যদি একটু আপনি বলেন, মানে দুটাই যুদ্ধকালীন সময় এবং এখন ব্লু ইকোনমির ক্ষেত্রে দুটোই যদি আপনি একটু সংক্ষেপে ফারুক ভাই, আমি সংক্ষেপে বলবো। আমি প্রথম প্রশ্নের উত্তরে আমি অপারেশন জ্যাকপট সম্বন্ধে বলেছি। অপারেশন জ্যাকপটে আসলে যে অপারেশনটা হয়েছিল এটা আমাদের মূলত একটা আনকনভেনশনাল ফোর্স, বাট আমি যদি নৌবাহিনীর বলি কনভেনশনাল ফোর্স, তাহলে এর যাত্রা শুরু হয়েছিল দুটি যুদ্ধ জাহাজের মাধ্যমে, এর পদ্মা এবং পলাশ। এই দুটো জাহাজ আসলে আমাদের মিত্র বাহিনীর কলকাতা পোর্টের দুটি জাহাজ ছিল, অজয় এবং অক্ষয়। এই দুটো জাহাজ সেপ্টেম্বরের শেষের দিকে তারা বাংলাদেশের সরকারের নিকট হস্তান্তর করে, এবং তারপরে তখন খিদিরপুর ডকইয়ার্ডে এটাকে রেনোভেশন করে দুটো বোফোর গান লাগিয়ে এবং কিছু মাইন র্যাক লাগিয়ে অক্টোবরের 30 তারিখে একটি অনুষ্ঠানের মাধ্যমে এটা বাংলাদেশ ফোর্সেসের নিকট হস্তান্তর করা হয়। সেখানে আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন তখন সেখানে উপস্থিত ছিলেন। এই 30শে অক্টোবর এই জাহাজ দুটো পাওয়ার পরে কিন্তু তারা অপারেশনে যায় বিভিন্ন জায়গায়, এবং সে কারণে কিন্তু আপনি এই যে আজকে যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এর প্রেক্ষিতটা কিছুটা চলে আসে, কারণ এর মধ্যে আমাদের এয়ারফোর্স সেপ্টেম্বর মাসে নাগাদ তারা অপারেশন শুরু করে। 30শে আমরা আসলে 2 মিনিট পাবো। জি জি, ঠিক আছে। অক্টোবর নাগাদ আমাদের নেভির দুটো জাহাজ আসে। সো এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি তখন এই সমন্বিত যে আক্রমণ বা পরিকল্পনা সে পটভূমিটা থেকে সেখান থেকে সৃষ্টি হয়, এবং এই জাহাজ দুটো অপারেশন হটপেট নামে একটি অপারেশন পরিচালনা করে 10ই নভেম্বর। সেখানে মংলা এবং চানলা বন্দরে মাইন বিছিয়ে তারা বন্দর দুটিকে অকার্যকর করে ফেলে, যাতে, এবং এটাতে ওই শত্রুর বাহিনীর আমাদের লজিস্টিক আসাতে যেতে সমস্যা হয়েছিল। মূলত কনভেনশনাল ফোর্সের বিষয় এটাই। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ব্লু ইকোনমি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীর ভূমিকা। জি, আমরা মেরিটাইম নেশন, সমুদ্র আমাদের দক্ষিণে, এবং আমাদের বাংলাদেশের 90% বাণিজ্য কিন্তু সমুদ্রপথে হয়। তো সমুদ্রপথে এই বাণিজ্যের উপরেই কিন্তু দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। সে কারণে এই স্লক বা সি লাইন অফ কমিউনিকেশন সেটা রক্ষা করা নৌবাহিনীর একটি কাজ, এবং সেটা ব্লু ইকোনমির একটি অংশ। ব্লু ইকোনমি হলো সামুদ্রিক অর্থনীতি নিয়ে যে কর্মকাণ্ড, সেটাই হলো ব্লু ইকোনমি। এখানে আপনার সমুদ্রে যদি অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে যাই দেশের উন্নয়নের জন্য, তাহলে কিন্তু সমুদ্রে একটা নিরাপত্তা দরকার, এবং সেটার জন্য দরকার গুড অর্ডার অ্যাট সি, যেটা বাংলাদেশ নৌবাহিনী করে থাকে। আপনি আপনাদের ইনফরমেশনে জানাচ্ছি, বাংলাদেশের যে জলসীমা রয়েছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং উপকূলীয় অঞ্চলে সার্বক্ষণিকভাবে 10 থেকে 12টি জাহাজ বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা সবসময় টহলে নিয়োজিত থাকে, যাতে এই গুড অর্ডার অ্যাট সিটা মেনটেন করা যায়। গুড অর্ডার সেটার জন্য কিন্তু আমাদের সমুদ্রিক সুনীল অর্থনীতির যে সমস্ত কার্যক্রম আছে, ফিশিং বা খনিজ সম্পদ আহরণ, সেই কার্যক্রমগুলো সহজেই আমরা করতে পারছি। এবং আপনার শুধু ব্লু ইকোনমি ঘিরে শুধু অর্থনৈতিক কার্যক্রমই না, আপনার জাহাজ নির্মাণ শিল্পেও বাংলাদেশ নৌবাহিনী এখন বিশেষ অবদান রাখছে। বাংলাদেশে 3টি
শিপইয়ার্ড আছে যেগুলো বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত হয়, এবং সেগুলো তারা বর্তমানে এগুলো লোকসানে পর্যবসিত ছিল নৌবাহিনীর নিকট হস্তান্তরের পূর্বে, কিন্তু নৌবাহিনীর নিকট হস্তান্তরের পরে আমরা তার এই সমস্ত ডকইয়ার্ড বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা দিচ্ছে, এবং এই সমস্ত ডকইয়ার্ডে নৌবাহিনীর জাহাজও তৈরি হচ্ছে, এবং এতে বিপুল পরিমাণ ফরেন কারেন্সিও সেভ হচ্ছে, এবং তারা কর্মসংস্থানের সৃষ্টি করছে, এবং আপনার যে ব্লু ইকোনমি সংক্রান্ত হিউম্যান রিসোর্সেস যে ডেভেলপমেন্ট সেখানে অবদান রাখছে। আমাদের মেরিটাইম ইউনিভার্সিটি রয়েছে, তারাও এই হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট মেরিটাইম জোনে মেরিটাইম অ্যাক্টিভিটিসের জন্য, ব্লু ইকোনমি অ্যাক্টিভিটিসের জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে বিশেষভাবে অবদান রাখছে। কমরেড আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মারুফ হাসান আপনার কাছে আসি। সেটা হচ্ছে আমরা মানে প্রত্যেক বাহিনী কিভাবে দেশ গঠনে ভূমিকা রাখছে সেই আলোচনা করছিলাম। আপনি যদি একটু বলেন যে বিমান বাহিনী কিভাবে অর্থনীতির ক্ষেত্রে এবং দেশ গঠনে ভূমিকা রাখছে, সেটা যদি একটু আপনি আলোকপাত করেন। ধন্যবাদ জনাব ওমর ফারুক ভাই। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ বিমান বাহিনী ক্যাজুয়াল ইভ্যাকুয়েশন বা মেডিকেল ইভ্যাকুয়েশন এবং উদ্ধার এবং অনুসন্ধানের জন্য 365 দিন 24/7 তাদের মাদার বেসগুলোতে হেলিকপ্টার সবসময় রেডি রাখে, এবং দেশের প্রয়োজনে যে কোনো সময় তাদেরকে কল করা হলে তারা ফাস্ট রেসপন্ডার হিসাবে ইমিডিয়েটলি তারা রেসপন্ড করে থাকে। তো কর্নেল মঈন স্যার যেমন বলছিল রিসেন্ট বন্যার কথা, আমাদের বন্যাতে এবার একটা অ্যাডিশনাল সংযোজন আছে, সেটা আমি না বললেই নয়। তো যখন এবার অগস্টের 21 তারিখের পর থেকে যে বন্যাটা কুমিল্লা এবং ফেনী অঞ্চলে সংঘটিত হয়, তো ফার্স্ট রেসপন্ডার হিসাবে প্রথম যখন হেলিকপ্টারের মাধ্যমে আমরা ত্রাণ নিয়ে যাই, তো প্রথম সমস্যা ধাক্কাটা খায় যে ওখানে এমন কোনো প্লেন খুঁজে পাচ্ছিলাম না যেখানে কিনা হেলিকপ্টার ল্যান্ড করে বা তাদেরকে ত্রাণগুলো বিতরণ করতে পারে। তো ফার্স্ট প্রয়োজন আসলো, তখন বললো যে আমাদেরকে, আমি তখন বিমান বাহিনী ঘাটে চট্টগ্রামে কর্মরত ছিলাম, তো এবং আনম্যান এরিয়াল সিস্টেম যে ইউনিটটা আছে সেটার সিও হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তো আমাদের উপর দায়িত্ব আসছে যে তোমরা যাও, যেহেতু এটা ডিউরেশন 21 ঘন্টার উপরে, তোমরা যে খুঁজে বার করো যে কোন কোন জায়গাগুলোতে হেলিকপ্টারগুলো ল্যান্ড করতে পারে, কোন কোন বাসার ছাদে মানুষ জড়ো হয়ে আছে যারা মানে সব কিছু থেকে বিচ্ছিন্ন। তো আমরা ওখানে কন্টিনিউয়াস একটা 60 স্কোয়ার কিলোমিটার জায়গাতে কন্টিনিউয়াস আমরা মনিটর করি, এবং স্পেসিফিক ফিডব্যাকগুলো আমরা আমাদের বেজের যে সেল গঠিত হয়, যে বন্যা নিয়ন্ত্রণ সেল, সেই সেলগুলোতে আমরা প্রোভাইড করি যে এই লোকেশনে এইখানে আমাদের ত্রাণ দরকার, এই লোকেশনে গেলে হেলিকপ্টারগুলো ল্যান্ড করতে পারবে। আমরা জানি যে ঢাকা থেকে সাধারণ আপামর জনগণ সবাই বন্যার ত্রাণ নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল যে যাবে। ওখানে যাওয়ার পরে ইভেন বোটের অপ্রতুলতার কারণেও কিন্তু তারা হচ্ছে বিভিন্ন রিমোট অঞ্চলগুলোতে তারা হচ্ছে এই ত্রাণ পৌঁছে দিতে পারছিল না। তো সেই জায়গাগুলোতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আমরা ওই স্পেসিফিক সুবিন্যস্তভাবে, ইভেন এই পুরা ভিডিওটা কমার্স সেক্টরকে দেখানোর মাধ্যমে আমরা সুবিন্যস্তভাবে প্রত্যেকটা স্পেসিফিক পয়েন্টে আমরা দিতে পারছি। আর একই সাথে আপনি জেনে খুশি হবেন যে আমরা এভিয়েশন সিকিউরিটিতে বিভিন্ন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা 2016 সাল থেকে কাজ করছি, এবং রিসেন্ট টার্মোয়েলের পরেও আমরা যখন কিনা এখান থেকে পিবিএন যারা কিনা অরক্ষিত অবস্থায় রেখে আমাদের বিমানবন্দরগুলোকে অরক্ষিত অবস্থায় রেখে যারা চলে যায়, তখন হচ্ছে বিমান বাহিনী টেক ওভার করে, এবং এই মুহূর্তে অলমোস্ট 1,500 বিমান সেনা 24/7 এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। এবং একটা দিনের জন্য ঢাকা এবং চিটাগং বিমানবন্দরকে তারা মানে পরিচালনার কার্যক্রম বন্ধ হবে, বিঘ্ন হবে এমন একদমই বিঘ্ন হয়নি। যে গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ মারুফ হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা একদমই শেষের দিকে আছি, এবং আজকের দিনে যদি আমরা একটু জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে একটু আলোচনা না করি, সেখানে সশস্ত্র বাহিনীগুলো কি ভূমিকা রাখছে, দেশের মুখ কীভাবে উজ্জ্বল করছে, সেটার সম্পর্কে যদি একটু আপনি বলেন কর্নেল মঈন। ধন্যবাদ ফারুক ভাই। এটি আমার মনে হয় আমাদের 3 বাহিনীর জন্য একটি অত্যন্ত গৌরবগাথা, কারণ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যে কয়টি বিষয়ের কারণে সমগ্র বিশ্বের কাছে তার পরিচিতিকে এবং মাথা উজ্জ্বল করতে পেরেছে, তার মধ্যে নিঃসন্দেহে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে যারা নিয়োজিত আছেন তাদের অবদান অনস্বীকার্য। আমি বলতে চাই যে 1988 সালে মাত্র 15 জন সামরিক পর্যবেক্ষক দিয়ে ইউনিমগের অধীনে ইরাকে আমাদের প্রথম শান্তিরক্ষী মিশন শুরু হয়। আর আজকে পর্যন্ত বাংলাদেশ
প্রায় 1.5 লক্ষ শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে পৃথিবীতে অন্যতম সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে কিন্তু পরিচিত। বর্তমানে আমাদের প্রায় 10টি দেশে আমাদের শান্তিরক্ষী কার্যক্রম পরিচালিত আছে। গত 3 দশকে আমরা 40টি দেশে 50টিরও অধিক শান্তিরক্ষী অভিযান আমরা পরিচালনা করেছি। এবং আপনি জানেন যে এই শান্তিরক্ষী মিশনে জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী যে ফিমেল এঙ্গেজমেন্ট বাড়ানো বা নারীদের যে প্রতিনিধিত্ব বাড়ানো, এক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ পিছিয়ে নেই। এবং বাংলাদেশের যে এত গ্রহণযোগ্যতা সেটা মানে জাতিসংঘের কাছে বলেন কিংবা হচ্ছে যেই কমিউনিটি যাচ্ছে সেই কমিউনিটির কাছে, তাদের কাছে বলেন, এইটার কারণ কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা অনেকেই হয়তো মনে করতে পারেন যে আসলে আমরা কিভাবে প্রথম অবস্থান বা প্রথম দিকের অবস্থান ধরে রেখেছি। আসলে একটু পেছনে যাই। মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল, আমরা কিন্তু এ দেশের মাটি এবং মানুষকে প্রতিনিধিত্ব করি। এ দেশের সম্মানকে আমরা প্রচণ্ড রকম মূল্যায়ন করি। দেশের বাইরে যখন আমরা যাই তখন কিন্তু আমাদের এই দেশপ্রেমের কারণে আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য কিন্তু অকুত ভয়ে আমাদের দেশের মান মর্যাদাকে তুলে ধরার জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে কিন্তু তাদের দায়িত্ব পালন করেন। এবং জাতিসংঘের যে ম্যান্ডেটের একটি বড় অংশ প্রোটেকশন অফ সিভিলিয়ান, অর্থাৎ বেসামরিক জনগণের প্রোটেকশন, তার পাশাপাশি জনহিতকর অসংখ্য কাজ কিন্তু আমরা করে থাকি। যেমন ধরেন, আমি যদি বলি শিক্ষা বিস্তার, স্কুল কলেজ নির্মাণ, শিক্ষা সামগ্রী প্রদান, এমনকি কৃষি যন্ত্রপাতি, কৃষিতে তাদেরকে শেখানো, কারিগরি প্রশিক্ষণ প্রদান ইত্যাদি নানাবিধ চিকিৎসা প্রদান, তারপরে আপনার যে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ, এই কাজগুলো করে কিন্তু ওখানকার যে মানুষরা তারা আমাদেরকে তাদের খুব কাছাকাছি তারা সবসময় পায়। এবং এ কারণে কিন্তু যখন কোনো একটি দেশে জাতিসংঘ মিশনে সৈন্য প্রেরণের বা প্রতিনিধিত্ব করার বিষয়টি আসে, তখন অবশ্যই বাংলাদেশের নামটি সর্বাগ্রে চলে আসে। কর্নেল মঈন, আপনাকে ধন্যবাদ। আমি যদি একটু নৌবাহিনীর ভূমিকা কিংবা হচ্ছে অবদান বা অর্জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কি, সেটা যদি জানতে চাই, একটু বলেন। যে নৌবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হয়েছিল 1994 সালে মোজাম্বিকে। একটি মিনিট খানেক সময় আছে, ঠিক আছে, আমি সংক্ষেপে বলবো। আসলে নৌবাহিনীর যেহেতু বাহিনী ছোট, সংখ্যার দিক থেকে হয়তো বড় হবে না, আমরা এই যাবৎ 30টি মতো মিশনে অংশগ্রহণ করেছি এবং প্রায় 7,000 আমাদের অফিসার এবং নাবিক অংশগ্রহণ করেছি। কিন্তু নৌবাহিনীর জন্য যেটা ইউনিক সেটা হলো যে নৌবাহিনীর একটি জাহাজ আছে লেবাননে, ইউনিফিল মিশনের নাম। এটা একটা মেরিটাইম টাস্ক ফোর্স এবং ইউনাইটেড নেশনসের অধীনে একটা একমাত্র টাস্ক ফোর্স যেটা নাকি অপারেট করে, এবং এখানে মাত্র 15টা দেশ এ পর্যন্ত অংশগ্রহণ করতে পেরেছে এবং সেখানে বাংলাদেশও একটি গর্বিত অংশীদার। এবং আপনারা জানেন এখন লেবাননে যুদ্ধকালীন অবস্থা বিরাজ করছে, এর মধ্যে আমাদের একটি ফ্রিগেট সেখানে দায়িত্বরত আছে। আরেকটি আমাদের বড় মিশন হলো সুদানে, সেখানে আমাদের একটি কন্টিনজেন্ট মিশন আছে এবং সেখানে 12টি বোট দিয়ে তারা একটা অপারেশন পরিচালনা করে যেটার নাম হলো অপারেশন লাইফলাইন। প্রায় 1000 কিলোমিটার দূরত্বে তারা তাদের রসদ, ইউএনের রসদ বা দেশের রসদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মালাকাল থেকে জুবা, এবং 12টি বোট। আমাদেরকে শেষ করতে হচ্ছে। ঠিক আছে, জি, কমোডর আরিফ আহমেদ মোস্তফা, আপনাকে ধন্যবাদ। কর্নেল সুফি মোহাম্মদ মঈনুদ্দিন এবং গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মারুফ হাসান, আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং যাওয়ার আগে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।